আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি। আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা বিএনপির 17 বছরে যেই গণতান্ত্রিক আন্দোলন সেখানে আমরা ছিলাম। আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা বেসিক্যালি একটা ব্যানারে কথা বলছি, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি। তাহলে বিসমিল্লাহ করে শুরু করছে যে টপিক নিয়ে কথা বলবো সেটা। আমাদের মৎস্য এবং পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার একটা কথা বলেছেন, গরু কিছু কিছু মানুষের যে বুদ্ধি গরুর তার থেকে বেশি বুদ্ধি আছে। সেটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনো এক ভাই বলেছেন, কয়েকটা বুদ্ধিমান গরু গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়ার সময়ের দাবি। এখন আমরা দেখতে পাচ্ছি গরুরাই আমাদের শাসন ব্যবস্থা উপদেষ্টা হয়ে বসে আছে, কেননা তারা যা কাজ করছে গত 10 মাসে কোনো কাজই বাংলাদেশের জন্য ভালো কিছু দেখাচ্ছে না, কোনো কাজ তারা করতে পারছে না। তারা ঘোড়ার ডিম যেটাকে বলে সেটাও তারা দিতে পারছে না। সেটা কি করছে তারা? কি করছে তারা? 3 মাস গেল, 6 মাস গেল, 9 মাস গেল, 10 মাস চলে গেল, নির্বাচন নিয়ে তারা কোনো কথা বলছে না। পশু সম্পদ উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন ইলিশ, মগজগ এগুলো দিয়ে তো আমাদের চলতেছে না, ইলিশ রপ্তানি করা হবে না। পরে দেখলাম যে বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ গত 17 বছরেই রপ্তানি করা হয়েছে, বাংলাদেশ থেকে গত 10 মাসে তার থেকে বেশি ইলিশ রপ্তানি করা হয়েছে, এমন একটা পরিসংখ্যান পত্রিকায় এসেছিল, আপনাদের মনে আছে। তাহলে আর যখন ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আসছে এই সরকারের কি ম্যান্ডেট আছে, তখন আমাদের ফরিদা আক্তার বলেছিল এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট আছে। এই সরকার জনগণের ভিতর থেকে আসেনি। আমরা বলেছি, সংখ্যা তত্ত্বের দিক থেকে বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষ, তার মধ্যে বিএনপি আওয়ামী লীগ ধরলেই তো 70-80 ভাগ মানুষ চলে যায়। তাহলে এই সরকারের এত ম্যান্ডেট কোত্থেকে আসলো? সুতরাং এই সরকারের কি ম্যান্ডেট আছে? রাজনৈতিক দলগুলো তাদেরকে যেটা দিয়েছে, কি নির্বাচন করতে হবে, সংস্কার কাজ শুরু করতে হবে, বিচার কাজ শুরু করতে হবে, এর বাইরে এই সরকারের আর কোনো ম্যান্ডেট নাই। রাজনৈতিক দল যদি এদের উপর সাপোর্ট তোলে না, এদের কোনো ম্যান্ডেট নাই, এরা অবৈধ। আর এদেরকে বৈধতা নিশ্চিত করতে হবে আগামী সরকার এসে সংসদে বিল পাস করার মধ্য দিয়ে। এরা এখন যেই কাজ করছে প্রত্যেকটা কাজই অবৈধ। এদের বৈধতা অবৈধতা ডিপেন্ড করছে নির্বাচিত সরকার এদেরকে বৈধতা দেয় কিনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারে যারা আছে তারা অতি চালাক। তারা হচ্ছে গিয়ে, আমরা জানি ফরিদা আপা হচ্ছে বেসিক্যালি কার ওয়াইফ, ফরহাদ মাঝার ভাইয়ের ওয়াইফ। সুতরাং তারা সরকারের বাইরে থেকে নানা রকম সুযোগ সুবিধা নিচ্ছে। কোনো জায়গায় আমি দেখেছিলাম যে নাসরুল হামিদ বিপুল সম্পত্তি এগুলো সব কেউ একজন দেখাশোনা করছে। কারা দেখাশোনা করছে সেটা আপনারা অনুমান করে নিতে পারেন। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারা দেখাশোনা করছে, তদারকি করছে, কেয়ারটেকিং করছে। আর ভিতরে থেকে ফরিদা আক্তার এরা কী করছে? নানা রকমের বাণী দিয়ে যাচ্ছে সরকারকে, অবৈধ সরকারের ক্ষমতাকে 5 বছর, 10 বছর, 15 বছর টিকিয়ে রাখার জন্য জাতীয় সরকার, হ্যান সরকার, ত্যান সরকার, নানা কিছু আলোচনায় দিয়ে তারা কি করতে চাচ্ছে? তারা বাংলাদেশকে লুটে পুটে অসাধু উদ্দেশ্য নিয়ে তারা কি করছে? বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে, মপতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করছে। সুতরাং এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কিছু বুদ্ধিমান গরু আছে, তারা কি করছে? বাংলাদেশের জনগোষ্ঠীকে তারা সবসময় বলদ চিন্তা করে, এবং বলদ চিন্তা করে তারা নানা রকমের কিছু সামনে নিয়ে এসে তারা লুটে পুটে খাওয়া নানা রকমের অসাধু চক্রান্ত করে। জনগণের ভোট দিয়ে যারা নির্বাচিত হয় 90 থেকে 2007-08 পর্যন্ত যে সরকারগুলো ছিল, প্রত্যেকটা সরকার ভালো সরকার ছিল। এখন ওই ভালো থেকে যদি আরেকটু ভালোর দিকে যেতে পারি তাহলে বাংলাদেশ উন্নত হতে পারে। এখন বাংলাদেশকে ওই চেষ্টাটাই করতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসছে, এখন নির্বাচনী ব্যবস্থা যদি ফেরত আসে, মনোনয়ন ব্যবস্থা যদি ফেরত আসে, অথবা জবাবদিহিতার ভিতরে যদি ফেরত আসে, অথবা দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চাগুলো নিয়ে আসা হয়, অথবা আমাদের যে আইন আদালত, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, এগুলোর মধ্যে যদি সংস্কার নিয়ে আসা যায়, বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা প্রতিবাদী হয়েছিল জুলাই আগস্টে, যারা আমাদের মতো প্রতিবাদী হয়েছিল, আমরা যাদের সাথে যুক্ত হয়েছিলাম, সুতরাং এরকম প্রতিবাদ যদি চালু থাকে বাংলাদেশে পরিবর্তন আসতেই হবে, পরিবর্তন আসতেই হবে। আমি অনেকবার বলেছি, যারা আমাকে ফলো করেন, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পোস্টগুলো যারা ফলো করেন তারা জানেন যে বাংলাদেশে পরিবর্তন আনতে হলে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আনতে পারে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এরা ছাড়া আর কেউ পরিবর্তন আনতে পারে না, এবং পরিবর্তনটা আস্তে আস্তে আসতে পারে।
এখন আমাদের সরকার যেটা বলছে সংস্কার করে নির্বাচন, বিচার করে নির্বাচন, এগুলো হচ্ছে কি মানুষকে মূল্য দেখানো, মানুষকে গাধা হিসেবে ট্রিট করা। সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে, চলমান প্রক্রিয়া। আমরা দেখি কি হচ্ছে, তারপর আমরা পরিবর্তন হই। আর বাংলাদেশের ইকোসিস্টেম, বাংলাদেশের সব কিছু তো পরিবর্তনের জন্য তৈরি হয়নি, বাংলাদেশকে তৈরি করতে হবে। যেমন বাংলাদেশ এখন সব কিছু গার্মেন্টস বেসড, বাংলাদেশের ইকোনমি চলে গার্মেন্টসের উপর, বাংলাদেশের ইকোনমি চলে শ্রমশক্তি রপ্তানির উপরে। এখন বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, কী করতে হবে? বিশ্ববিদ্যালয় করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, একটু টেকনোলজিক্যাল অ্যাডভান্স যে কাজগুলো সেগুলো বাংলাদেশে নিয়ে আসতে হবে। এখন এই কাজগুলো করতে গেলে যেটা হবে, বাংলাদেশের আইন প্রণয়ন কমিটি অথবা এমপি, মন্ত্রী, পলিটিক্যাল স্ট্রাকচারে যোগ্য লোকদেরকে নিয়ে আসতে হবে, যারা এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করতে পারে, যারা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেছে। এখন বাংলাদেশের রাজনীতিতে বেশিরভাগ লোককেই তো আপনারা জানেন যে বেসিক্যালি খুব বেশি শিক্ষার দূর অনেক বেশি নাই, তারা বেসিক্যালি রাজনীতি করেই তাদের জীবনটা কেটেছে। সুতরাং সে সমস্ত জায়গাগুলোতে এখন শিক্ষিত লোকদেরকে পদায়িত করতে হবে, শিক্ষিত লোকদেরকে নিয়ে যেতে হবে। গত সরকার অনেক চেষ্টা করেছে, অনেক কাজ করেছে, 17 বছর স্টেবল ছিল, সেটা মনে রাখতে হবে। এবং তাদের অনেক কার্যক্রম আছে যেগুলো সুদূর প্রসারী, যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেমন বাংলাদেশে যে মেট্রো রেলটা চলতেছে, এগুলো সব সুদূর প্রসারী, এগুলো সব ভবিষ্যৎ পরিকল্পনা করে। এখন সামনের সরকারকে ভবিষ্যৎ পরিকল্পনা করে অনেক কাজ হাতে নিতে হবে, যোগ্য লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, যোগ্য লোকদের কথা পলিসি মেকিংয়ে নিয়ে আসতে হবে, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি এগুলো বন্ধ করে দিতে হবে, কাজে ডায়নামিজম নিয়ে আসতে হবে। এই কাজগুলো যদি আমরা না আনতে পারি, তরুণ সমাজকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাদের বয়সকে যদি আমরা আমাদের পলিসিতে ইনক্লুড করতে না পারি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা করতে না পারি, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ পাবে না, বাংলাদেশ অন্ধকারেই হারিয়ে যাবে।